পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয় বিশেষ বাংলাদেশের জন্য। ইতিহাস গড়ার সাফল্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করলেন নাজমুল হাসান শান্ত। স্বাগতিকদের হারানোর আত্মবিশ্বাস ম্যাচের শুরু থেকেই ছিল, জানান টাইগার অধিনায়ক। জয়ের কৃতিত্ব দিয়েছেন মুশফিককেও। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, এই জয়টা আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি এবং তাদের জন্য অনেক অনেক দোয়া। Yes, it's very massive. I think we never win here, but ম্যাচের শুরু থেকে বিশ্বাস ছিল আমরা পারবো। বিশেষ এই মুহূর্তের জন্য সবাই গেল কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। বোলাররা ঠিকঠাক তাদের দায়িত্ব পালন করেছে। ওপেনারদের পাশাপাশি মুশফিকের দারুণ ইনিংস ম্যাচের ভাগ্য নির্ধারণে ভূমিকা রেখেছে। ঐতিহাসিক এই জয় নিয়ে আলোচনা করতে এবার স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল, স্বাগত। 21 বছর পর পাকিস্তানের সাথে সেই 2003-এর মুলতান টেস্টের পরে, তারপরে মাউন্ট মঙ্গানুয়ের পরে এই টেস্ট জয় একটি অবিস্মরণীয় জয় বলা যায়। বিশ্লেষণ কিভাবে করবেন? কোনো সন্দেহ নেই। আমরা যখন দুপুরে কথা বলছিলাম তখন এই কথাটা বারবারই বলছিলাম যে এই ম্যাচ বাংলাদেশের না জেতার কোনো কারণ নেই। যদিও আমরা যে ম্যাচ রিপোর্ট শুনলাম সেখানেও এই কথাটা ছিল যে মোহাম্মদ রিজওয়ান একটা বাধা হয়েছিলেন, ঠিক যেভাবে ওই 2003 সালে ইনজামামুল হক যে কাজটা করেছিলেন, এরকম একটা কিছু করার চেষ্টায় তিনি ছিলেন। কিন্তু ফাইনালি যেটা হয়েছে যে প্রেক্ষাপটটা এমন হয়েছিল যে বাংলাদেশের যেহেতু হারার কোনো চান্স ছিল না, শুধু জিততেই পারতো বাংলাদেশ, এবং সেটা ফাইনালি খুব সহজেই হয়ে গেল। আপনি 30 রানের টার্গেট অ্যাচিভ করাটা মোটেও কোনো চ্যালেঞ্জিং বিষয় না, যে উইকেটই আপনি দেন না কেন, উইকেট যতই টার্নিং হোক বা যতই পেসাররা ভালো করুক। ফলে সব কিছু মিলে এই টেস্টে বাংলাদেশ যদি আপনি বলেন যা যা চেয়েছে, একটা টেস্ট ম্যাচে মানুষ যা যা করতে চায় ক্রিকেটাররা, তার সব কিছু বাংলাদেশ করতে পেরেছে। আপনি যদি সবসময় বলা হয় টেস্টের প্রথম ইনিংসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ প্রথম ইনিংস করে দেয়। হ্যাঁ, মানে আপনি যখন বড় একটা রান করবেন সেটাকে বেস করে আপনি প্ল্যান সাজাতে পারেন। বাংলাদেশ সেই কাজটাই করেছে। তবে এখানে বেশি প্রশংসা করতে হবে যে পাকিস্তান 448 করার পরে আপনি যখন 565 করলেন, এই যে ক্যারেক্টারিস্টিক্সটা বাংলাদেশ দেখিয়েছে, সেই জায়গাটাই বাংলাদেশ মূলত আপার হ্যান্ডে চলে গেছে। বলা যাচ্ছে যে ওই লিডটা প্রথম ইনিংসে, সেটাই ম্যাচের একটা পার্থক্য গড়ে দিয়েছে। অ্যাবসলিউটলি, কারণ টস জিতে বাংলাদেশ যে সুযোগটা পেয়েছিল, আগে প্রতিপক্ষকে ব্যাট করিয়েছে এবং প্রতিপক্ষ ভেবেছিল যে 448 রানই হয়তো বা যথেষ্ট, ডিক্লেয়ার করে দিয়েছে। এরপরে যখন বিশেষ করে হ্যাটস অফ টু মুশফিকের 191 রান, যেটা মানে অন্য সবার মতো আমিও আফসোসে পড়ি যে দেশের পক্ষে চতুর্থ ডাবল সেঞ্চুরি হাতছানি ছিল, একেবারেই কাছাকাছি ছিলেন, এবং সেটা হলে অবিশ্বাস্য একটা রেকর্ড হতো। 3টা ডাবল সেঞ্চুরি তার নামের পাশে এর মধ্যেই আছে, এবং ম্যান অফ দ্য ম্যাচও তিনি হয়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না। তো সবকিছু মিলে ওই রানটাই মূল পার্থক্যটা গড়ে দিল। আর একটু ধন্যবাদ দিতে হবে রাওয়ালপিন্ডির উইকেটকে, কারণ যে উইকেট 4 দিনে মনে হচ্ছিল কোনো চেঞ্জ হচ্ছে না, শেষ দিনে এসে কিছুটা চেঞ্জ হয়েছে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশের স্পিনাররা আসল কাজটা করে ফেলেছেন। রাকিবুল, আরেকটা বিষয় একটু যদি বলি যে প্রথম ইনিংসে মুশফিকের 191-এর পাশাপাশিও 3টি ব্যাটারের 50 ছিল, আরো 4জন ছিল আর কি। তারপর হচ্ছে আবার লিটনের সাথে যে পার্টনারশিপ, মিরাজের সাথে যে পার্টনারশিপ, তো প্রথম ইনিংসের যে ব্যাটিং মাহাত্ম্য, সেটাকে কিভাবে দেখবেন? দেখেন, অবশ্যই মানে বাংলাদেশ প্রথম ইনিংসে বললাম না যা যা করতে চেয়েছে, মানে আপনি একটা ব্যাটিং অর্ডারে যদি একজন করেন 191 আর তার পাশে আরো 4টা 50 থাকে, এবং সেই 50গুলোর মধ্যেও কিন্তু একটা সেঞ্চুরির কাছে ছিল, আপনি 93 করেছে সাদমান ইসলাম। সো ফলে এই মিশেলটা অসাধারণ। মানে আমরা অনেক ক্ষেত্রে দেখি কি, বাংলাদেশ যে রানই করুক হয়তো 1-2 জন রান করেছে, এখানে কিন্তু বড় ইনিংস অনেকগুলো, বড় পার্টনারশিপ অনেকগুলো, এগুলো যদি হয় তখন আপনি, এবং এই কথাটাই বারবার বাংলাদেশ ক্রিকেটের বেলায় বলা হয় যে আপনাকে ধারাবাহিক হতে হবে। মানে বাংলাদেশ এই যে আজকের পারফরমেন্সটা হলো, এরপরে সেকেন্ড টেস্ট যখন খেলতে নামবে, হারজিত কি হবে এটা তো ম্যাচের আগে কেউ বলতে পারে না। পাকিস্তান তো এমন না যে বাংলাদেশের চেয়ে দুর্বল দল, বরঞ্চ যদি ফেভারিট বলতে হয় পাকিস্তান শক্তিশালী দলই, এবং সে নিজের মাঠে খেলছে, সো পাকিস্তানই তো এখানে ফেভারিট থাকবে, ফলে তারা তো কামব্যাক করার ট্রাই করবেই। এক্ষেত্রে বাংলাদেশের যে জিনিসটা করণীয়, যেটা অতীতে অনেক সময় হয়নি, যে আপনি এই পারফরমেন্সের ধারাটা রাখতে হবে, তারপরে প্লাস মাইনাস করে কি রেজাল্ট হবে সেটা তো মানে মোমেন্ট ডিসাইড করবে। ফলে বাংলাদেশ যেটা এই টেস্টে করেছে, সেখান থেকে আসলে এখন যেহেতু একটা অপরচুনিটি তৈরি হয়েছে, সিরিজ জেতার অপরচুনিটি আছে, ইনফ্যাক্ট ড্র করলেও সিরিজ জিতে যাবে, হারলেও সিরিজ ড্র হবে, আইসিসিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের উইন, সবকিছু মিলে বিদেশের মাটিতে 2 বছর পর সেই মাউন্ট মঙ্গানুয়ের পরে এই জয়, সবকিছু মিলে এটা অসাধারণ। রাকিবুল, প্রথম টেস্টে বাংলাদেশ যে টেম্পারমেন্টের পরিচয় দিয়েছে, আপনি উইকেটের কথা বলছিলেন, সেম ভেন্যুতেই দ্বিতীয় টেস্ট হবে, তো সেক্ষেত্রে কি পাকিস্তান এখন যেহেতু কিউরেটার বা সবকিছু তাদের হোম গ্রাউন্ড, তো তারা কি পিচে কোনো পরিবর্তন আনতে পারে, বা বাংলাদেশের একাদশে কোনো এই উইনিং কম্বিনেশনে কি থাকবে? দেখেন, মানে যে কোনো ভেন্যুতে 7-8টা করে উইকেট থাকে, এবং মোরাললেস তার মধ্যে কিন্তু অ্যাটলিস্ট 2-3 ধরনের উইকেট রাখা হয়।
সিচুয়েশনের কারণে। এবং আপনি জানেন যে উইকেটের একদম শেষ মুহূর্তে যদি একটা ঘাস ছেটে ফেলা হয় ব্যাটিং উইকেট হয়ে যায়, যদি একটু ঘাস রাখা হয় আরেকটা ব্যাপার হয়। এখন যেহেতু পাকিস্তানের মূল শক্তি হচ্ছে তাদের পেস বোলিং, এবং পাকিস্তান এই টেস্টে দেখেছে বাংলাদেশের ব্যাটিং স্ট্রেংথটা তাদের চাইতেও বেটার কন্ডিশনে আছে, ফলে পরের টেস্টটা আরো একটু বেশি পেস সহায়ক কন্ডিশনে হবে বলে আমার ধারণা, এবং তারা চাইবে একটা মরণ কামড় দিতে, কিন্তু সেটা আবার কিন্তু বাংলাদেশের জন্য অপরচুনিটি। আপনি যখন পিঠ ঠেকা অবস্থায় থাকবেন তখন কিন্তু অপরচুনিটি বেশি আসে, ফলে এটা বাংলাদেশের জন্য একটা দারুণ সুযোগ। আমি বিশ্বাস করি এই সুযোগ বাংলাদেশ হাতছাড়া করবে না। আশা করি আমরাও বাংলাদেশ এই সুযোগ লুফে নেবে। রাকিবুল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেয়।